বাসর করবি? অনেক শখ তোর বাসর করার। নাচতে নাচতে বিয়ে করেছিলি না? এবার দেখাবো তোকে বিয়ের মজা কাকে বলে। এবার তুই হাড়ে হাড়ে টের পাবি তুই কি ভুল করেছিস। আই সোয়ার তোর জীবনটা আমি নরক বানিয়ে ফেলবো। জঙ্কুকের স্বর তীব্র থেকে তীব্রতর হতে থাকে। সে এক প্রকার চিৎকার করে উঠছে তার সামনে বসে থাকা মেয়েটির উপর। বাসর ঘরে সাজানো ফুল রাগে ক্ষোভে ছিঁড়ে ফেলছে টুকরো টুকরো করে, কিন্তু খাটের উপর লাল টুকটুকে বউ সেজে বসে থাকাতেই নামক মেয়েটির কোনো নড়চড় দেখা যাচ্ছে না। সে জানতো এমনই কিছু হবে, তাই তার কোনো প্রতিক্রিয়া নেই। জঙ্কুক উন্মাদের মতো সব ফুল ছিঁড়ে ফেলছে ফ্লোরে। তে একইভাবে বসে আছে। জঙ্কুকের দিকে না তাকিয়ে খুবই স্বাভাবিকভাবে বলে, আপনি এমনিতেও আমার জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন। আমি ইতিমধ্যেই আপনার দেওয়া জাহান্নামে পড়ে যাচ্ছি জঙ্কুক। আর কত মারতে চান? জঙ্কুক এবার দিয়ে সামনে এসে তার চোয়াল ক্ষোভে চেপে ধরে। লাল হয়ে যাচ্ছে তার কালো বর্ণের চোখ দুটো, নাকি ডগা ফুলে ফেঁপে উঠছে। ঝুটি করা বড় বড় বাবরি মতন চুলগুলো কপাল জুড়ে ছেয়ে আছে। তীব্র রাগে দাঁত চেপে বলে, 1000 বার মারবো, তিলে তিলে শেষ করবো তোকে। আমাকে বিয়ে করার ফল তুই হরে হরে টের পাবি। তুই এখনো স্বাভাবিক। জঙ্কুক তার চোয়াল ধরে রাখা অবস্থায় একটু মুচকি হাসে সে হাসিতে ঠোঁট বিস্তৃত হতে পারে না। জঙ্কুকের চোখে চোখ রেখে বলে, আপনি 1000 বার মারলে আমি 1000 বার মরবো। আপনি তিলে তিলে শেষ করলে আমি তিলে তিলে শেষ হতে রাজি। আমি একটু দেখি ভালোবাসার মানুষের দেওয়া কষ্টটা ঠিক কতটা সুখকর। আপনি চাইলে একেবারে মেরে ফেলতে পারেন জঙ্কুক। তুই সো কল্ড ভালোবাসা আমাকে দেখাতে আসিস না আমার দেখতে ইচ্ছা করে না, সহ্য হয় না আমার। বলে হিংস্র ক্ষুদ্র থাবাওয়ালা হাতটা ঝটকা দিয়ে ছাড়িয়ে নেয় জঙ্কুক। সে বুঝতে পেরেছে তে শক্ত হয়ে গেছে, কিন্তু জঙ্কুক নিজেকেও কোনো মতে শান্ত করতে পারছে না। শুধুমাত্র মায়ের আর্জিতে জোর করে বিয়েটা করেছে সে। নিজের মনের সম্পূর্ণ খিলাফ হয়ে তাকে বিয়ের আসরে বসতে হয়েছে। রুমের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে উন্মাদের মতো। থেকে সে কিছুতেই বউ হিসেবে মানতে পারছে না, মানতে চাইছে না। তবে তে এখনো স্বাভাবিক। এতগুলো কথা আঘাত কোনোটাই যেন তাকে ছুঁতে পারেনি। জঙ্কুক আবারও বলে, বের হ, এক্ষুনি বের হয় এখান থেকে। তুই আমার রুমে থাকবি না, বের হবি এখনই। ভালোবাসার কাঙালে পুরো শক্ত কয়লা হয়ে যাওয়া মেয়েটি ক্ষুদ্র অক্ষি মেলে চাইল তার দিকে। নিজের অধিকার বজায় রেখে শক্ত কণ্ঠে বলে, এটা এখন আমার রুম, আপনার একার নয়। আপনি যদি এই রুমে থাকতে না চান তো বের হয়ে যেতে পারেন। বের হবি তো তুই এই ঘর থেকে, প্লাস আমাদের সবাই জীবন থেকে। যদি তাড়িয়ে দিতে পারেন তো দেন। তাড়িয়ে দিলে তো নির্লজ্জের মতো আবার আসবি। তাড়িয়ে দেব না, পার্মানেন্ট ব্যবস্থা করব। স্বরূপ হাসেতে নিজের দিকে তাকিয়ে বলে, এতটা ঘৃণা? এর থেকেও বেশি। আমার অপরাধ? আমাকে ভালোবাসা, আমাকে বিয়ে করা। তে হেসে হেসে জবাব দেয়, আগে জানতাম না ভালোবাসা এতটা ঘৃণার জন্ম দেয়। তবে এটা জানা ছিল যে যে ভালোবাসা চাইলে পাওয়া যায় তার প্রতি কদর থাকে না। তাহলে তুই কেন ভালোবাসা নিয়ে আসছিস? যেদিন চাইলেও পাবেন না সেদিন বুঝবেন ভালোবাসা কাকে বলে। আমার জানা আছে ভালোবাসা কাকে বলে। কখনো চাইবো না তোর কাছে ভালোবাসা। বুঝেছেন মিস্টার জিয়ন সাহেব, ঘৃণা থেকেও কিন্তু প্রেম জন্মায়। কে বলতে পারে হয়তো এমন একদিন আসবে যেদিন আপনি আমার সান্নিধ্যে পাওয়ার জন্য আমার মতেই তর পাবেন, অথচ সেদিন আমাকে পাবেন না। নাও স্টপ দিস ননসেন্স। চুপচাপ বেরিয়ে যা রুম থেকে। আমি ক্লান্ত, নাটক সহ্য হচ্ছে না আমার। তুই তার পাশের জায়গা দেখিয়ে বলে, তো শুয়ে পড়ুন, আপনার জায়গা আছে এখানে। জঙ্কুকের রাগ বাড়ছে, দু হাত শক্ত করে মুঠো করে রাখে রাগ নিয়ন্ত্রণের জন্য। চিবিয়ে চিবিয়ে বলে, তোর কি মনে হয় আমি তোর পাশে ঘুমাবো? তো হয় বের হ, নয়তো সোফায় যা। তো আপনি কি মনে করেন আমি সোফায় কি ঘুমাবো, নয়তো বাইরে যাব? আমি আমার অধিকার কখনোই ছাড়বো না। তোর এমন প্রতিবাদী রূপ আগে কখনো দেখেনি জঙ্কুক। আগেই সে ভোলা ভালা ন্যাকা মেয়েটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আগে কেউ কোনো শক্ত কথা বললেই তে তার কাছে এসে বিচার দিত, কেঁদে কেঁদে বলতো, জঙ্কুক ভাই আমাকে এগুলো বলেছো, তুমি কিছু বলো ওদের।
কিন্তু এখন আর সেই তে নেই। এটা নতুন রূপে আবিষ্কার করা এক অন্য থেকে দেখে যাচ্ছে যেন, যার চেহারা এখনো বাচ্চাদের মতো লাগছে না, গম্ভীর্য এসে ভর করেছে বাচ্চা বাচ্চা মুখটিতে। একজন প্রাপ্তবয়স্ক রমণী বলে মনে হচ্ছে তাকে। জঙ্কুক আর কথা বাড়ালো না। এই নতুন থেকে ও যতই যাই বলুক না কেন তার মুখের উপর জবাব দেবে, এটা বোঝা শেষ তার। তাই কোনো কথা না বাড়িয়ে চলে গেল ওয়াশরুম। একে অন্যভাবে সায়স্তা করতে হবে, এভাবে কিছুই হবে না। জঙ্কুক ওয়াশরুমে চলে গেলে তে কাঁথা মুড়ি দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে, একটা ভারী শ্বাস ফেলে। জঙ্কুক ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো বিছানার এক পাশে গুটিসুটি মেরে শুয়ে আছে তে। ওকে দেখে জলে ঠান্ডা হওয়া মেজাজটা আবারও গরম হয়ে ওঠে। হাতে থাকা জলেটা ছুঁড়ে মারে ফ্লোরে। বেডসাইড টেবিলের উপর থেকে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। আপাতত উদ্দেশ্য একটি শান্তির খোঁজ করা, যেখানে এই সব ঝামেলা দুঃখ ভুলে একটা শান্তির সময় কাটাতে পারবে। তার যে শান্তি নামক জিনিসটা ভীষণ প্রয়োজন, কিন্তু কোথায় পাবে এই মূল্যবান জিনিসটা? জীবনে যতই যাই করেছে কোনো কিছুতে সে শান্তি পায়নি, উল্টে অশান্তির ঝড় বয়ে যায় মনে। নতুন উদীয়মান সূর্য সাথে করে জীবনের নতুন পথ চলা। বিয়ের পরের প্রথম ভোরটা প্রতিটা মেয়ের জীবনে স্পেশাল থাকে। নতুন পরিবারে আসা, নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া, তাদের সাথে মিলে মিশে সব কিছুই একটা সদ্য বিবাহিত নারীর জন্য খুবই স্পেশাল। কিন্তু তের জীবনের বিয়ের এই প্রথম ভোরটা একটু বেশি স্পেশাল। এই যেমন তাকে তার শ্বশুর বাড়িতে নতুন করে কাউকে চিনতে হবে না, মানুষজনের সাথে নতুন করে পরিচয় করতে হবে না, সবাই তার পূর্ব পরিচিত। আপন খালার বাসা এটা, ছোটবেলা থেকেই এখানে আসা যাওয়া। কিন্তু এই ভোটটা আরও বেশি স্পেশাল তার কাছে হলো শূন্য বিছানা দেখে। বিয়ের রাতেই বর নেই বউয়ের পাশে, বউকে বাসর ঘরে ছেড়ে বর গিয়েছিল নিজের দুঃখ ভুলতে। এরকমটা কি কারোর সাথে হয়? না, হয় না। এই জন্য তের কাছে বিষয়টা স্পেশাল। কারোর সাথে এমন হয় না, শুধু তের সাথেই হয়েছে। রিক্ত চোখে শূন্য বিছানার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এখন আর তার চোখে জল আসছে না। তে আগে থেকে প্রস্তুত হয়ে গিয়েছিল। সে তো জানতো এখানে টিকে থাকতে হলে তাকে হাজার হাজার অশ্রুকণা বিসর্জন দিতে হবে। এখন কয়েকটা জল না হয় বাঁচিয়েই নিল। নতুন লাল রঙের একটা জামদানি শাড়ি জড়িয়ে রুম থেকে বের হলো। বাড়ির পরিবেশ থমথমে, মনেই হচ্ছে না যেন কাল এই বাড়িতে একটা বিয়ে হয়েছে। বাইরে ড্রয়িং রুম পুরোই ফাঁকা। এখন ভোর হওয়ায় কেউ ঘুম থেকে ওঠেনি। তে কোথাও না তাকিয়ে গেল রান্নাঘরের দিকে। আগে আদা দিয়ে এক কাপ চা করলো। সকালে আদা দিয়ে চা তার বড় আম্মুর দিন শুরু হয়। ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরে ঢুকতেই দেখতে পেল ভিতরে তের দ্বিতীয় শাশুড়িকে, মানে চাচি শাশুড়ি। জঙ্কুকের চাচা স্ত্রী জেনিকে, তিনি চা বানাচ্ছেন। তে ভিতরে ঢুকে আগে চাচি শাশুড়িকে সালাম দিল। এ বাড়িতে কত আসা যাওয়া ছিল তের। চঞ্চল চিত্তে পুরো বাড়ি ঘুরে বেড়াতো আগে। এখন কি আর সেই তে হয়ে থাকা যাবে? এখন তো বাড়ির বউ, সালাম তো দিতেই হয়। জেনি থেকে এক পল থেকে সালামের উত্তর দিল, মুখে কোনো হাসি নেই। কাপে চা ঢালতে ঢালতে বলে, উঠে পড়েছো তাহলে? আমি আর ভাবলাম আগেকার মতোই 10টার সময় উঠবে। আগের তে আর এর মধ্যে অনেক ফারাক আছে আন্টি। আগে তে জঙ্কুক ভাইয়ের খালাতো বোন ছিল, এখন তে জঙ্কুকের বউ। সম্পর্ক বদলে যাওয়ার সাথে সাথে মানুষের আচরণও বদলে যায়। জেনি গলায় খানিকটা বিরক্ত নিয়ে বলে, হয়েছে, বুঝেছি। আগে বলো, তোমার স্বামী কোথায়? সে উঠলো নাকি? সে উঠলে ওকে কফি দিয়ে এসো। তে আর হ্যাঁ উত্তর দেওয়ার আগেই সদর দরজার কলিং বেল বেজে উঠল। দুজনেই রান্নাঘর থেকে বাইরে বের হলো। এত সকালে আসলো কে আবার? জেনি দরজা খুলতে চাইলে তে তাকে বাধা দিয়ে নিজে খুলতে যায়। দরজা খুলতেই ওপাশে দাঁড়িয়ে থাকতে দেখলো জঙ্কুক নামক পাংশু পুরুষটিকে, যে তাকে বিয়ের রাতে একা ঘরে ফেলে কোথায় চলে গেছে। জঙ্কুকের শরীর টলছে, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এই হয়তো পড়ে যাবে। যিনি এগিয়ে আসলেন ওদের দিকে। জঙ্কুককে বাইরে থেকে আসতে দেখে তিনি ভুরু কুঁচকে শুধালেন, জঙ্কুক, তুই রাতে বাইরে কি করছিলি? কোথায় ছিলি? কি খেয়ে এসেছিস? জঙ্কুক কিছু না বলে হাঁটা ধরল ভিতরে যাওয়ার জন্য। বিধিবাম মাল টাল হয়ে থাকায় পড়ে যেতে নিলে সাথে সাথে তে এসে তার এক বাহু চেপে ধরে। যিনি নাক শুকোয় দূরে তের দিকে তাকিয়ে বলে, ও রাতে বাড়ি ছিল না? তুমি থাকতে ও বাড়ির বাইরে কেন? তুমি তো এখন স্ত্রী ওর। তাহলে ওসব খাওয়া থেকে আটকালে না কেন স্বামীকে? স্ত্রী হিসেবে মারলে তারপর তো আটকাবো। আমার মর্যাদাটা ওনার কাছে তুচ্ছ। আমি বলা চাই না বলা ওনার কাছে একই কথা।
তের কথার ভিতর যেন শত দুঃখ লুকিয়ে, অদ্ভুত এক খামের ভাঁজে সযত্নে লুকিয়ে রেখেছে সেই দুঃখগুলো। চেহারা দিকে তাকিয়ে আর কিছু বলতে পারল না জেনি, চলে গেলেন সেখান থেকে। তে জঙ্কুককে ধরে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে নিয়ে গেল। আচমকা জঙ্কুক তেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, টুলতে টুলতে বলে, চন্দ্রমুখী হতে এসেছিস? দেবদাসের চন্দ্রমুখী হতে চাস? ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া মেয়েটা কিছুটা পিছিয়ে গেল, কিন্তু আবারও এসে জঙ্কুককে ধরলো। চোখ মুখ শক্ত রেখে শক্ত কণ্ঠে জবাব দেয়, আপনি কোনো দেবদাস নন যে আমি আপনার জন্য চন্দ্রমুখী হতে যাব। আপনি জঙ্কুক আর আমি তে। পরপর খানিকটা নিভু কণ্ঠে অস্পষ্ট স্বরে বলে, আমি তো আপনার ফুল হতে চাই জঙ্কুক, আমাকে আগের মতো ফুল করে নিন না। ফুল হওয়ার অধিকার নেই তোর, সে অধিকার হারিয়ে ফেলেছিস তুই। ততক্ষণে রুমে ঢুকে পড়লো দুজন। জঙ্কুক ঝুপ করে অগোছালো হয়ে বিছানায় শুয়ে পড়লো। তে ওর পা থেকে জুতোটা খুলে দিয়ে পাটা খাটের উপর তুলে দিল। জঙ্কুক আর কিছু বলতে পারবে না, সে বেহুশ। তে কিছুক্ষণ তার শ্যাম বর্ণের সুন্দর স্নিগ্ধ মুখটার দিকে তাকিয়ে রইল নির্বিশেষে। চোখ থেকে বেয়ে পড়লো এক ফোঁটা নোনা জল। কপাল জুড়ে ছড়িয়ে থাকা বড় বড় চুলগুলোকে নিজের হাত দিয়ে পিছনে ঠেলে দিল। অমন মায়া ভরা ছেলেটার দিকে অপলক তাকিয়ে রইল কিছুক্ষণ। সারা রাত জাগার ফলে চোখ দুটো ফোলা ফোলা হয়ে আছে, চোখের পাপড়িগুলো কি সুন্দর হয়ে লেপটে আছে চোখে। ঘুমন্ত জঙ্কুকের দিকে মুগ্ধ ন্যায় চেয়ে থেকে কণ্ঠে অসহায় নিয়ে বলে, আপনাকে কেন এত ভালোবাসি জঙ্কুক, আপনার সৌন্দর্য দেখে। কিন্তু সবাই তো বলে আপনি শ্যাম বর্ণের, তাহলে কেন আমার আপনাকেই চাই? বিশ্বাস করুন, আমি আমার অবাধ্য মনটাকে 1000 বার বুঝিয়েছি যে জঙ্কুক তোর কখনো হবে না। বুড়ি চিকার পিছনে ছুটিস না, শেষে ধোকা ছাড়া কিচ্ছু পাবি না। তবুও পাষাণ মনটা শুধু আপনারই জন্য ভোগে। যখনই সরে আসতে চাই তখন মন বলে ওঠে, তুই পারবি তে, পাষাণ পুরুষটার বুকের একদিকে তোর নাম ঠিক লিখতে পারবে। তখন আমি আমার সকল আত্মসম্মান ভুলে গিয়ে আপনাকে পাওয়ার পিছনে ছুটি। এতটা বেহায়া কেন করলেন আমাকে জঙ্কুক, কেন? সকালে সকল নাস্তাতে একা হাতে করেছে। জেনি বারণ করেছিল রান্না করতে, তবুও সে নিজের উদ্যোগেই সব কিছু করেছে। রান্না বান্না শেষ করে সব খাবার টেবিলে এনে সাজাচ্ছে। এতক্ষণে বাড়ির সকলে উঠে গেছে ঘুম থেকে। বাড়ির সদস্য মোট 7 জন। আজ থেকে 3 যোগ হয়েছে। জঙ্কুকের বাবা বেঁচে নেই, কয়েক বছর আগে অসুস্থতায় মারা গিয়েছেন। মা আছেন জিসো, চাচা একজন আছে, তিনি কায়, তার স্ত্রী জেনি, তার 2 জন ছেলে। জঙ্কুকদের বাড়ি ভীষণ সুন্দর। ডুপ্লেক্স বাড়ির সদর দরজা থেকে ভিতরে ঢুকতেই দেখা যাবে বিশাল সুন্দর ড্রয়িং রুম। নিচ থেকে উপরে করিডোর দেখা যায়। উপর থেকে করিডোরের কাছে এলে নিচের সব কিছু দেখা যায়। লম্বা একটা সিঁড়ি পা ফেলে চলে গেছে সোজা উপরে। সিঁড়িটা একদম মাঝ বরাবর। ডাইনিং টেবিলে বসে আছে বিন, জেনি আর জিসো। তে জিসোর প্লেটে খাবার তুলে দিচ্ছিল, তখন তিনি বলেন, হ্যাঁ রে, জঙ্কুক কোথায়? ও খাবে না? ডাক ওকে। আর সুবিন কোথায়? সুবিন হলো জঙ্কুকের চাচাতো ভাই, জেনির বড় ছেলে। ততক্ষণে সুবিন এসে পাশের চেয়ারে দখল করে নিয়েছে। হাস্যোজ্জ্বল চেহারায় বলল, এই তো বড় আম্মু, আমি এখানে। বস বাবা, খেয়ে নে, বেলা তো অনেক হলো। জঙ্কুকটা কোথায় এখন? জেনি বলতে গেলেন। ও তো সারা রাত মাঝপথে তাকে থামিয়ে দিল তে। কথা কেড়ে নিয়ে মোড় পাল্টে বলল, সারা রাত? জঙ্কুক ভাই তো সারা রাত ওনার মিউজিক প্র্যাকটিস করছিল। কাল ওনাদের কনসার্ট আছে না, এই জন্য আর কি রাতভর প্র্যাকটিস করেছে, তাই এখন ঘুমাচ্ছে। জেনি দমে গেলেন। বুঝতে পারলেন কি ভুলটা করতে যাচ্ছিলেন তিনি। জিসু এমনিতেই অসুস্থ, হার্টের রোগী। ছেলের এমন কথা শুনলে আরো অসুস্থ হয়ে যেতে পারেন। তিনি আর কথা না বাড়িয়ে খাবারে মন দিলেন। কিন্তু জিসুতের কথা শুনে কপাল চুলকালেন। সন্দিহান গলায় বললেন, বিয়ের রাতে গানের প্র্যাকটিস কে করে? আর ও তো এমনিতে কনসার্ট হওয়ার আগে এত অনুশীলন করে না। বড় আম্মু, এত কেন ভাবছো? জঙ্কুক বলল উনি নাকি প্র্যাকটিস না করলে গলা বসে যেতে পারে, ওই জন্যই প্র্যাকটিস করছিল। বেলা ফুরিয়ে এসেছে প্রায়। সময়টা বিকেলের একটু পরের সময়, অর্থাৎ গোধূলির বেলা। একটু পরে সন্ধ্যার আজান পড়বে। এমন সময় জীবন ভিড়ার কড়া নড়ে উঠল। বাইরের কেউ এসেছে। দরজায় কলিং বেলের আওয়াজ পেয়ে ড্রয়িং রুম থেকে তে উঠে এসে দরজা খুলতে গেল। দরজা খুলতেই বাইরে থেকে ভেসে এলো 4-5 জনের গলার আওয়াজ। 3 জনেই একসাথে সালাম দিয়ে উঠল। তে সালামের উত্তর করে, কেমন আছেন আপনারা? হঠাৎ এই সময় কেন? সেখান থেকে একটা ছেলে বলে উঠল, আসলাম তো ভাবি আপনার সাথে আলাপ করতে।
ভিতরে যেতে পারি কি? ভিতরে আসুন। আমাদের জঙ্কুক কোথায়? আমরা এলাম আর দেখলো না। গেল কোথায় সে? ডাকো ওকে। জঙ্কুক ঘুমাচ্ছে, আমি ডেকে আনছি। এই টাইমে ঘুম কেন? দুপুরে কল দিলাম ধরলো না, এখন আবার ঘুমাচ্ছে। সামনে যিশু বসা, তার সামনে বলা মিথ্যেটা অকপটে বলে দিল তে। উনি তো কাল রাতে অনেক প্র্যাকটিস করেছে গানের, তাই দিনের বেলা ঘুমাচ্ছে। জঙ্কুকের বন্ধুদের কাছে বেশ অবাক লাগলো ব্যাপারটা। জঙ্কুক রাতে গান প্র্যাকটিস করছে, তাই বলে সারাদিন ঘুমাবে? ব্যাপারটা খটকা লাগলো বেশ। ওই তো জঙ্কুক এসে গেছে।